সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকে সংবাদপত্রে। আজকে আমাদের অতিথি অত্যন্ত চেনামুখ, নুরুল কবির, নিউ এজের সম্পাদক। আর নুরুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আজকে শিরোনাম দেখছি, বাংলাদেশ প্রতিদিনের টাকার পাহাড় সবার। তো আপনার টাকা আছে? টাকা পাহাড় সবার, পাহাড় সবার, সবাই টাকা বানাচ্ছে আর কি। আচ্ছা, আপনি এটা তো বানাতে পারলেন না। এটা সম্পর্কে আপনি কি আমার এখনই মন্তব্য চাইছেন? না, চাইছি না। আপনার কাছে চাইছিলাম প্রথম এত কথা টাকা হচ্ছে কিভাবে, এত টাকা কিভাবে সরালেন জাভেদ? না, সবার এটা তো মানবজীবন ক্যাম্পাসে নৃশংসতার কারা, প্রথম অগ্রাধিকার হবে ইসি গঠন, আইনের সংশোধন। কালের কণ্ঠ, বিপুল সম্পদ লোকাতে আজিজের ৯/৬ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করা হবে। আমাদের সময় দাবিতে পৈশাচিক নির্যাতনে যুবককে হত্যা, অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তির অধ্যাদেশ অনুমোদন। আজকের পত্রিকা, আইন হাতে তুলে নেওয়ার ভয়ঙ্কর প্রবণতা, দাবি ও দাবিতে দুজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা। কালবেলা, সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা, দলে বিশৃঙ্খলা রোধে স্মার্ট অ্যাকশনের তারেক রহমান। সময়ের আলো, মব জাস্টিস বন্ধ হবে কবে, নির্বাচন ঘিরে গুরুত্ব পাচ্ছে বিএনপির তৃণমূল। খবরের কাগজ, দাবিতে পিটিয়ে হত্যা ২, আস্থা রাখুন আমরা সাহায্য করতে প্রস্তুত, রেইজার। প্রতিদিনের বাংলাদেশ, ধিক এই বর্বরতা, মব জাস্টিস থামাবে কে? দৈনিক বাংলা, দাবি হলে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪, হাসান মাহমুদের আগ্রাসনের শিকার ভারত। আলোকিত বাংলাদেশ, দেশ জুড়ে প্রতিবাদের ঝড়, প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টার সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করা হবে। করতোয়া, দাবি ও দাবিতে পিটিয়ে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ। ফিনান্সিয়াল এক্সপ্রেস, টাইমলাইন আনবিল্ড ফর রিফর্মস প্রিসিডিং পলস। নুরুল কবির, আজকের একটা খবরটা খুব মর্মস্পর্শী এবং অনেকটা নির্মম। ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটি হত্যাকাণ্ডের শিকার হলো, যে হত্যাকাণ্ডটা মানে সবাইকে নাড়া দিয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ব্যাপারটা, আপনি কীভাবে দেখছেন? এর মধ্যে ৫ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। জি, ধন্যবাদ। জি, এটা দুটো দিক আছে। জি, এই সরকার যে সমস্ত দাবির ভিত্তিতে বা পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে সমস্ত অনাস্থার পরিপ্রেক্ষিতে সংগঠিত আন্দোলনের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, জি, তার একটি ছিল, অনেকগুলোর মধ্যে একটি ছিল আপনার এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, ইয়েস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সেটা রাষ্ট্রীয় হোক অথবা অরাষ্ট্রীয় হোক। আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক কালে এই বিচার বহির্ভূত ২ প্রকৃতির হত্যাকাণ্ড ঘটেছে। সংখ্যায় আওয়ামী লীগের মতো তো প্রশ্নই আসে না, বুঝলাম, কিন্তু আওয়ামী লীগ সরকারকে যে সমস্ত কারণ উৎখাত করেছে তার মধ্যে একটা হচ্ছে এদেশে আওয়ামী লীগের শাসন ছিল, আইনের শাসন ছিল না। ইতিমধ্যে এই সরকার আসবার পরেও আমরা কাস্টোডিয়াল ডেথ দেখেছি, অর্থাৎ অভিযান চালিয়েছে রাষ্ট্রীয় বাহিনী, গ্রেফতার করেছে এবং তাদের কাস্টোডিতে থাকা অবস্থায় হত্যাকাণ্ড, মৃত্যু ঘটেছে। এই ঘটনা ঘটেছে। আবার অন্যদিকে দেখছি যে আপনি যে কথার কথা উল্লেখ করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে কথা, যেখানে একজন জাহাঙ্গীরনগরেও ঘটেছে, চোর সন্দেহে একটা মানুষকে ধরে নিয়ে এসে তাকে শেষ পর্যন্ত পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ছিল বলে তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে। স্বভাবতই আমরা প্রশ্ন করব, যেই সমস্ত নির্মাণবিক, অনৈতিক এবং বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছর সংগ্রামের শেষে একটা অবিস্মরণীয় ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতনের উপর এই নতুন সরকার, যেটার মধ্যে প্রধানত এনজিওর লোকেরা আছে, যেই এনজিওর লোকেরা এই সমস্ত ব্যাপারে কাজকর্ম করত দেশি বিদেশি ফান্ডে, যেখানে
এই ধরনের অন্যায় হতে পারবে না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে পারবে না, তাদের শাসনামলে আমরা এই ঘটনাগুলো দেখছি। এটা তাদের জন্য লজ্জার, আমাদের জন্য ক্ষোভের। আমরা আওয়ামী লীগ আমলে যারা যেসব অন্যায়, অবিচার, অত্যাচার, লুটপাট ভয়ঙ্করভাবে করেছে, তার প্রত্যেকের আইনানুগ বিচার চাই। কিন্তু একজনেরও কোনো মব জাস্টিসের পিটে, বেআইনিভাবে পিটে হত্যা করার ঘটনাকে অনুমোদন করি না। না, একটা দেশে এই ধরনের হত্যাকাণ্ড ঘটে কেন? সাধারণত যখন বিচার ব্যবস্থায় মানুষ বিচার পায় না, সাধারণত তখন মব জাস্টিস হয়। আইনের শাসন না থাকলে, আইনের শাসন না থাকলে, আইনের ব্যবস্থা, আইন আদালতের উপর আস্থা যখন থাকে না মানুষের, পুলিশি গ্রেফতারের ব্যাপারে যখন ঈমান থাকে না, ঘুষ দুর্নীতির মধ্য দিয়ে যখন পুলিশ প্রশাসন চলে, তখন এই ঘটনা ঘটে। কিন্তু এই যেই সমস্ত লোকেরা এখন সরকারের ক্ষমতা আছেন, তাদেরকে এই বিষয়ের বিরুদ্ধে সারা জীবন ব্যক্তিগত পর্যায়ে, এনজিও পর্যায়ে আমরা কাজ করতে দেখেছি। তারা যখন ক্ষমতায় আছেন, তখন এই ধরনের ঘটনা ঘটা অত্যন্ত হতাশাজনক। তাদের জন্যে হচ্ছে খুবই বলবো যে ব্যর্থতার একটা ঘটনা, এবং আমাদের ক্ষোভ বৃদ্ধি হচ্ছে। এই প্রসঙ্গে আমি একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা অত্যন্ত আত্মঘাতী, জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্ত। ছাত্র রাজনীতি যদি না থাকতো, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। ছাত্র রাজনীতি যদি না থাকতো, তাহলে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতি হতো না। আপাতদৃষ্টিতে যেই আন্দোলনটি সরকারি চাকুরির কোটা সংস্কার জন্য আন্দোলন, মর্মের দিক থেকে পরিপূর্ণভাবে ওইটা একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক সংগ্রাম ছিল। আপনি আমাকে এটা এক্সপ্লেইন করার জন্য একটু সময় দিবেন? জি প্লিজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানে হচ্ছে বাংলাদেশের যারা সবচাইতে মেধাবী ছাত্রছাত্রীদের ভর্তি হওয়ার একটা অন্যতম প্রতিষ্ঠান, আরও আছে নিশ্চয়ই। এরা যখন ছাত্রাবস্থায় চাকুরির কোটা সংস্কারের জন্য দাবিতে আন্দোলন করতে হয়, তার মানে হচ্ছে বাংলাদেশে সরকারি চাকুরিতে তারা যেতে চায়, আগ্রহী। তা একই সঙ্গে একটা মানে হচ্ছে একটা লুটতরাজের অর্থনীতির মধ্যে এইখানে যে শিল্প কারখানা ইত্যাদির মধ্য দিয়ে যে আপনার পুঁজির পুঞ্জীভবন ঘটে, সেই পুঁজির যে আপনার যে লাভ হয়, অর্থাৎ উদ্বৃত্ত পুঁজি, এইখানে নতুন করে আপনার এটাকে বলে রিইনভেস্টমেন্ট, পুনরায় বিনিয়োগ হওয়ার মধ্য দিয়ে সমাজে যে কাজের অথবা নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হয়, সেটা পুঁজি পাচারের কারণে হতে পারেনি। অর্থাৎ প্রাইভেট সেক্টরে যথেষ্ট কাজের জায়গা তৈরি হয়নি। অন্যদিকে আওয়ামী লীগ আমলে তারা ঘোষণা দিয়ে একসময় বলেছিল, লীগের কর্মীরা ছাড়া আর কেউ চাকরি পাবে না। তারপরে কোটা কতগুলো অন্যায় কোটা মানে অর্থাৎ এটা কি বলবো, অন্যায্য ভগ্নাংশ দিয়ে কতগুলি কোটা তৈরি করেছিল। অর্থাৎ চাকুরির বাজার নাই বলে এই ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। তো চাকুরির বাজার থাকবে কি থাকবে না, কোটা থাকবে কি থাকবে না, এটা মূলত একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সেই রাজনৈতিক সিদ্ধান্তের আলোকে কে কত অংশ কোটা সমাজের নাগরিকদের মধ্যে পাবে, সেইটা সরকার নির্ধারিত করেছিল। সেইটাই ছাত্রছাত্রীদের কাছে অন্যায়, অযৌক্তিক মনে হচ্ছিল। মেধার ভিত্তিতে চাকুরির আপনার যদি সুযোগ বাড়ে, তাহলে এই শিক্ষিত এই শিক্ষার্থীরা স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ে চাকুরির জন্য কম্পিটিশন করবে। তাহলে এটা কি দাঁড়ালো? মর্মের দিক থেকে একটা অর্থনৈতিক সমস্যার সমাধানের আলোচনা হচ্ছে, আন্দোলন হচ্ছে। একই সঙ্গে মর্মের দিক থেকে এই যে অর্থনৈতিক সমস্যা ছাত্রছাত্রীদের, সেইটা কোটাটা কে সিদ্ধান্ত গ্রহণ করে? সরকার।
সরকার কী দৃষ্টিতে আপনি এটা নির্ধারণ করে রাজনৈতিক চেতনার দিক থেকে কারা কতটুকু প্রাপ্য। তাহলে এই কোটা সংস্কার আন্দোলনটা নিজেই একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক আন্দোলন ছিল। সেই আন্দোলনের ভিত্তিতে আপনার একটা পর্যায়ে ক্লাইম্যাক্সে উঠবার পরে 15 বছরের আন্দোলনের ক্লাইম্যাক্সে উঠবার পরে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে আপনার ইনস্টলড গঠিত একটি সরকার যখন ছাত্র রাজনীতি উঠিয়ে দেয়, তার মানে হচ্ছে এই এনজিও মার্কা মন্ত্রী পরিষদ বুঝতে পারে না যে রাষ্ট্র একটা রাজনৈতিক ব্যবস্থা, বুঝতে পারে না যে যেই আন্দোলনের বিজয়ের ভিত্তিতে তারা নিজেরা মন্ত্রী হয়েছেন সেটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এটা এনজিওতে যে অ্যান্টি পলিটিক্যাল না হলেও এ পলিটিক্যাল ব্যবস্থা না। ছাত্র রাজনীতির নামে গুন্ডামি হওয়া, চাঁদাবাজি করা, লেজুর বৃত্তি করা, সাধারণ ছাত্রছাত্রীদেরকে কষ্ট দেওয়া, ছাত্র রাজনীতির নামে এগুলি করা আর ছাত্র রাজনীতি নিজে এক জিনিস না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ছাত্র রাজনীতির কারণেই ছাত্ররা এই রাজনৈতিক সংগ্রাম করবার কারণেই অগাস্ট মাসের 3 তারিখে যেদিন বলল এক দফা দিল এই আজকের এই ছাত্রনেতারা যে হাসিনা সরকারের পতন চাই, এর চাইতে রাজনৈতিক দাবি আর কি হতে পারে? এই রাজনৈতিক দাবিটা যদি না উঠতো, তার পক্ষে যদি জনমত সংগঠিত না হতো, তার তরফে যদি ছাত্রছাত্রীরা সহ এই দেশের গরিব, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় না পড়তো, এই সরকার গঠিত হতে পারত? তো এই সরকার, তাদের না আছে কোনো ইতিহাসবোধ, ছাত্র রাজনীতির এই দেশের ভূমিকা সম্পর্কে তাদের কোনো ইতিহাসবোধ আছে বলে এই সিদ্ধান্তের মধ্যে প্রমাণিত হয় না। একই সঙ্গে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ প্রয়োজনীয়তা সম্পর্কে আপনার এই যে তাদের যে কোনো রকম উপলব্ধি আছে বলে মনে হয় না। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং সরকারকে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এটা প্রত্যাহার করা উচিত। তার যেটা করা দরকার, রাজনীতি সচেতনতা ছাত্র সমাজের ভেতর আরও বেশি বৃদ্ধি করা দরকার। দলীয় রাজনৈতিক লেজুর বৃত্তি আর রাজনীতি সচেতনতা বৃদ্ধি দুই জিনিস। ছাত্র রাজনীতিকে নতুন করে তাদের দুঃখ প্রকাশ করা উচিত এবং ছাত্র রাজনীতিকে সুস্থ একটা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের অতীত ইতিহাসের আলোকে এবং ভবিষ্যতের স্বার্থে এটা নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। বিপ্লবোত্তর একটা সরকার, এই সরকারের বয়স 2 মাস হয়নি, তো এই সরকারকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি বিনয়ের সাথে আপনার বিপ্লবোত্তর শব্দটাকে, বাক্যবন্ধকে প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে কোনো বিপ্লব হয় নাই, একটা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বৈরতান্ত্রিক সরকারের পতন হয়েছে এবং তার মধ্য দিয়ে আশা আকাঙ্ক্ষার জাগ্রত হবার কথা যে ওই সরকার যেগুলি করত এবং ওই সরকার বা তার পূর্ববর্তী সরকার যে সমস্ত স্বৈরতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করার জন্য যে আইনি এবং সাংবিধানিক সহযোগিতা পেত, অর্থাৎ আমি বলতে চাই যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় সংবিধান, এখানে প্রতিষ্ঠিত সেই কলোনিয়াল আমলের আইন, এগুলিকে ব্যবহার করে আপনার তাদের যে কতগুলি নির্মম নৃশংস রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমূহ শোষণের উপর দাঁড়িয়ে তারা কার্যক্রম চালাতো। এই এত বড় ছাত্র গণঅভ্যুত্থানের অন্তর্গত রাজনৈতিক আকাঙ্ক্ষা হচ্ছে সেগুলোকে পরিবর্তন করে রাষ্ট্র, রাজনীতি এবং অর্থনীতির একটা গণতান্ত্রিক সংস্কার। বিপ্লব এ কারণে না, কারণ হচ্ছে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ চলে গেছে, কিন্তু তাদের ফেলে যাওয়া যে অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, একটা দুর্বৃত্তায়িত অর্থনীতি এবং একটা জনবিচ্ছিন্ন আমলাতন্ত্রগুলি সব অক্ষত আছে।
বিপ্লব এগুলোকে সব ধ্বংস করে দেয়। এগুলো সব অক্ষত আছে এবং সেগুলির এখন আর যেটা দরকার এই সামাজিক রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটা হচ্ছে প্রকৃত অর্থেই গণতান্ত্রিক সংস্কার। গণতান্ত্রিক সংস্কারের মধ্যে আরও অনেকগুলি পরে। আপাতত আমরা লক্ষ্য করছি যে এই মধ্যবিত্তের মিডিয়ার মধ্যে আলোচনা হচ্ছে যে কিছু কনস্টিটিউশনাল সংস্কার করা দরকার, অবশ্যই দরকার, কিন্তু রাজনৈতিক সংস্কার দরকার। একটা দেশে একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলের ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে যদি আরেকটা অগণতান্ত্রিক রাজনৈতিক সরকার কিংবা তারও পরবর্তীকালে একটা অরাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় ভোটের মাধ্যমে, তাতে কোনো রাজনীতির সংস্কার হলো না। একটা পার্টির মধ্যে নেতৃত্ব নির্বাচনের মধ্যে কোনো নির্বাচনের ব্যবস্থা নাই। এইরকম একটা অবস্থায় একটা সরকার চলে গেলে এখন তো বিভিন্ন কমিশন হচ্ছে, কমিশন কি করবে আমরা জানি না। সেটা কমিশন সর্বশেষ যে আলাপ আলোচনা গতকাল আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে হয়েছে, তাদের শুধু আলোচনা হয়েছে যে কমিশনের হেডগুলোকে নির্বাচন করা হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে বা নিয়োগ করা হয়েছে। কমিশনের অন্যান্য মেম্বাররা কি কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে এইখানে সংযুক্ত হবে সেইটার একটা প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে। তারা প্রধান উপদেষ্টাকে কিছুদিনের মধ্যে সেই ক্রাইটেরিয়াগুলি জমা দেবেন। আমার প্রশ্ন সেই জায়গায় না, যে ক্রাইটেরিয়াই জমা দিন না কেন, রাজনৈতিক সংস্কারের জন্য কমিশন যেই হয় নাই এখনো, আপনার এটা কি বলে সাংবিধানিক সংস্কারের কমিটি হয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কারের মধ্যে কি কি থাকবে তার মধ্যে যদি এই দেশে সক্রিয় সকল রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন না হয়, রাজনৈতিক দলগুলি যদি স্বৈরতান্ত্রিকভাবে যাকে খুশি তাকে দলের যে কোনো জায়গায় বসাতে পারে, এরকম একটি দল, যেই দল যেই হোক না কেন, সমাজকে রাষ্ট্র পরিচালনা করার প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা দিতে পারবে, এইটা বিশ্বাস করার জন্য যতটুকু মূর্খতা দরকার আপনি আমি নিশ্চয়ই ততটা মূর্খ না, আমরা কম জানতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা কথা যুক্ত করতে চাই মতি ভাই, এইখানে ভয়ঙ্করভাবে একটা বৈষম্যমূলক অর্থনীতির বিকাশ করেছে। সর্বোচ্চ পর্যায়ে যারা আয় 10%, সেই 10%-এর যে আয় আর সর্বনিম্ন পর্যায়ে জনগণের 10%-এর যে আয়, সেইটার হচ্ছে 119 গুণ প্রভেদ। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির যদি সংস্কার, গণতান্ত্রিক সংস্কার করতে চান, এই যে অর্থনীতিতে যে বৈষম্য, এই বৈষম্য নিরসন করে কিভাবে আয় বৈষম্য কমিয়ে আনতে হবে, সেইটার সংস্কার ছাড়া কোনো গণতান্ত্রিক সংস্কার পূর্ণতা পেতে পারে না। আমি এখনো পর্যন্ত লক্ষ্য করি নাই যে এই সরকারের মধ্যে এই আয় বৈষম্য নিরসন করবার জন্য বা কমিয়ে আনবার জন্যে যে সংস্কার দরকার অর্থনীতিতে, তার জন্য কোনো কমিশন গঠন করা হয় নাই। না, কিন্তু তাইলে এই সরকারের ভুলগুলো কোথায়? আচ্ছা, সরকারের ভুল হয়তো এই মুহূর্তে বললেই অনেকে অসন্তুষ্ট হবেন। প্রথম কথা, সরকার যে আছে এইটুতে আমরা এখনো বুঝতে পারছি না। কেন? আইন, যে ল অ্যান্ড অর্ডার, এটা কি বলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না। পুলিশ ফাংশন করছে না আমরা বুঝতে পারি দু কারণে। এক, সমাজের মধ্যে একটা আকাঙ্ক্ষার তৈরি হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে একটা ঘটনার প্রচার হয়েছে যে ঘুষ চাইলেই ঘুষি দিবেন। পুলিশ ব্যবস্থার মধ্যে দুর্নীতির যে প্রকোপ বেড়েছিল, পুলিশের অধিকাংশ কর্মকর্তা বেতনই তুলত না, ওইটা জমা থাকত। ঘুষ এবং দুর্নীতির মধ্য দিয়ে অর্জিত পয়সা দিয়ে তারা সংসার চালাতো, এখানে ভোগবিলাসপূর্ণ জীবন চালাতো, এখানে সংসার চালাতো এবং ঘুষের টাকা বিদেশে পাচার করতো, এইখানে বড় বড় সম্পত্তি কিনতে, এগুলো পত্রপত্রিকায় বেরোচ্ছে, মানুষ এখন জানে। এখন এই যে এইটার মধ্যে যে অভ্যস্ত হয়েছে, এখন ঘুষ আর দুর্নীতি ছাড়া তো তার মজা লাগবে না।
অথচ এখন ঘুষ আপাতত নিতে পারবে না, ফলে তাদের একটা নিরুৎসাহিত ভাব আছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের সরকারের মানে অর্থাৎ জনগণের আয়করের টাকা দিয়ে চলা যে পুলিশ, সেই পুলিশের কর্মকর্তাদের নির্দেশে কনস্টেবলরা কয়েক হাজার লোককে গণতান্ত্রিক ব্যবস্থা চাওয়ার অপরাধে কিংবা বৈষম্য নিরোধের কারণে যে আন্দোলন, তাদেরকে গুলি করে হত্যা করেছে। তাদের যে মোরাল, নৈতিকতার অবস্থা ভয়ঙ্কর নিচে নেমে গিয়েছে। কিন্তু প্রধান কাজ হচ্ছে নতুন করে একটা হচ্ছে যারা আছে তাদেরকে সত্যিকার অর্থে মোটিভেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা। যারা পালিয়ে গেছে তাদের বদলে ইতিমধ্যে অনেক বিলম্ব হয়েছে, দ্রুততর সময়ের মধ্যে যে তরুণ বয়সের এই আন্দোলনের ভিতর বিকশিত চেতনা ধারণকারী অন্তত 2-3 হাজার পুলিশ অফিসার রিক্রুট করা, সরকারের গুলি করছে না। তৃতীয়ত, ওই পোশাক নিয়ে তাদের তো ইউনিফর্ম বদলানো উচিত। ওই পোশাক দেখলেই মানুষের রাগ হয়ে গেলে আপনি হইলো মাইন্ড করতে পারেন না। বিডিআর হত্যাকাণ্ডের পরে বিডিআরের পোশাক পরিবর্তন করা হয়েছিল না, তাদের একটা তাৎপর্য ছিল। কারণ কি, ওই পোশাকে আর ওই কর্মকর্তাদেরকে বা ওই সৈনিকদেরকে মানুষ দেখতে চায় না। পুলিশকে রিফর্মস করতে হবে। আবার সঙ্গে মনে রাখতে হবে, যদি একজন কনস্টেবল হিসাবে পুলিশের চাকরি গ্রহণ করবার জন্যে 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়, যে সব পুলিশ কর্মকর্তারা এবং মন্ত্রী পর্যন্ত যার ভাগ পেতেন, তাহলে সেই পুলিশকে, সেই কনস্টেবলকে ওই 10 লক্ষ টাকা উঠাবার জন্য মানুষের কাছ থেকে ঘুষ নেওয়া ছাড়া তার কোনো পথ নাই। তাহলে এই জায়গাটা ভীষণভাবে রিফর্মস করবার জন্যে যে দৃষ্টিভঙ্গি দরকার, সেইটা আমরা এখনো দেখি নাই। আর সরকারের ভিজিবিলিটি, আমি একটা উদাহরণ দিই, সময় কম, একটা উদাহরণ দিই। ধরুন যে বন্যা, বিশাল বন্যা হয়ে গেল, সেই বন্যার মধ্যে ত্রাণ ব্যবস্থার মধ্যে রাষ্ট্রের কোনো ইফেক্টিভ প্রেজেন্স, কার্যকর উপস্থিতি এই মুহূর্ত পর্যন্ত নেই। সাধারণ মানুষ আপনার চেষ্টা করছে টাকা পয়সা দিয়ে সাহায্য করবার, সরকারের কাছে যে তহবিল আছে সেই তহবিলের কিন্তু সপ্তাহে সপ্তাহে তারা একটা হিসাব দেয়। আমরা লক্ষ্য করছি যে সেই টাকাটা খরচ করবার কোনো অবস্থা নাই। কেন? আপনি সরকার বিবেচনা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সরকারের টাকা বিতরণ করবার জন্যে একটা মিনিমাম স্ট্রাকচার লাগবে তো রাষ্ট্রের। এই স্ট্রাকচারের মধ্যে 2 ধরনের জিনিস থাকে। এক হচ্ছে নির্বাচিত স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এগুলি নানান দুর্নীতির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, কথা সত্য। কিন্তু তারা তো এটা এসেই না চিন্তা করে প্রথমে ভেঙে দিয়েছে। তাহলে এলাকার লোকজন যারা হচ্ছে অ্যাফেক্টেড হয়েছে, এদের কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না এই ব্যবস্থা এখন সরকারের জানা নাই। তা না থাকলে হইতে হবে কি, ডিসিএসপি, রাষ্ট্রীয় যে স্ট্রাকচার, ডিসিএসপি, এগুলো সব ভেঙে গেছে। তাহলে কীরকম ভয়াবহ অবস্থা, সেইটা এটা সরকারের দিক থেকেই সরকার সিদ্ধান্তের কারণে অর্ধেক হচ্ছে, আর ওই যে ডিসিএসপি পুলিশের দালালির কারণে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ভয়ে তারা নামছে না। এটা একটা নাজুক অবস্থা আছে, কিন্তু সেটা নিরসন করবার জন্যে সরকার যে কতগুলি তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করবার কথা ছিল সেটা আমরা দেখছি না। অর্থাৎ একটা পিপলের সঙ্গে যে ডিল করবার যে পলিটিক্যাল মাইন্ড, এটা এখানে অনুপস্থিত। ফলে আপনি না, এখানে তো কোনো পলিটিক্যাল লোক নেই। কিন্তু পলিটিক্যাল লোক নাই, এই লোকদের দিয়ে প্রফেসর ইউনূস এই মন্ত্রিপরিষদ গঠন করেছেন কেন? এই যে যারা তাদের নিয়েছে, এই দেশের যে রাজনৈতিক ব্যবস্থা, আপনার যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, এইটার দায়ভার তো তাকেই গ্রহণ করতে হবে। ওনার অনেক শুভ আকাঙ্ক্ষা থাকতে পারে। এই সরকার যদি ফেল করে, এই যে যারা যারা এই মন্ত্রী হয়েছে, এদের এই যে এনজিওর লোকজন, অমুক তমুক, এদের মানে এই সমাজে তাদের মানে দায় কতটুকু? তার ফলে এই ইউনূস সাহেবকেই কিন্তু এই দায়িত্বটা গ্রহণ করতে হবে। ওনার একটা রিভিউ করা উচিত যে ওনার সরকারের সাফল্যের জন্যে এই যে তার এই সমস্ত লোক দিয়ে চলবে কিনা, আর যদি চালাতে হয় তাদেরকে পলিটিক্যাল ওরিয়েন্টেশন দেওয়া, মানুষকে বোঝানোর চেষ্টা করা, এগুলো তাদের করতে হবে। তাদের জনবিচ্ছিন্ন লোকজন এগুলো। কবির, হাতে সময় নেই, শেষ করতে হচ্ছে। আরেকদিন আলোচনা করব, তবে বিশেষ করে মিডিয়া নিয়ে আলোচনা করব, আমরা কোথায় আছি, কী অবস্থায় আছি।
তো এটা আজকের আলোচনা নেই, কারণ সময় হাতে নেই। কিন্তু আমি একটা ছোট্ট কথা বলে নেই। জি, বাংলাদেশ একটা ভীষণ ফ্লুইড অবস্থায় আছে। আমাদের দরকার, বাংলাদেশের মানুষের দরকার এই সরকারের সাফল্য। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে সাফল্যের জন্য যে প্রজ্ঞা, বিশেষত রাজনৈতিক যোগাযোগ এবং প্রজ্ঞা দরকার, এই সরকারের মধ্যে আমরা দেখছি না। আপনার মাধ্যমে, অডিয়েন্সের মাধ্যমে আমি বলবো সরকারকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হতে হবে। এই দৃষ্টিভঙ্গিটাকে একটু শার্পেন করতে হবে, তা না হলে বাংলাদেশ আবার বিপদে পড়বে। এটা আমরা চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।